নমস্কার, একেবি নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি তস্মিতা। চলে যাচ্ছি সংবাদে। 2024 সালের বিদায়ী লগ্নে দাঁড়িয়ে দেশবাসীকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সামাজিক মাধ্যমে তিনি একটি পোস্টে এগিয়ে যেতে আগ্রহী একটি আত্মবিশ্বাসী ভারতের মেজাজ প্রতিফলিত করে 2024 সালে অর্জিত উল্লেখযোগ্য অগ্রগতি এবং পরিবর্তনের কথা বর্ণনা করেছেন। এটিকে একটি কাব্যিক উদযাপন বলে অভিহিত করেছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, মেরা ভারত বধ রাহা। মহাকাশ থেকে মাটি, রেলপথ থেকে রানওয়ে, সংস্কৃতি থেকে উদ্ভাবন, ইন্ডিয়া ইন 2024 উল্লেখযোগ্য অগ্রগতি এবং রূপান্তরের একটি বছর চিহ্নিত করেছে বলে হৃদয়গ্রাহী বার্তায় উল্লেখ করেন প্রধানমন্ত্রী। 2024 সালের একেবারে শেষ লগ্নে আরও একটি সাফল্য পেল ইসরো। সোমবার সফলভাবে সূচনা হলো তার স্পেস ডকিং এক্সপেরিমেন্ট বা স্পেডেক্স অভিযান। ডকিং এক্সপেরিমেন্টের পাশাপাশি লঞ্চ ভেহিকেলে আরও 24টি পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা গেছে। সোমবার অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে 220 কিলোমিটার ওজনের দুটি স্যাটেলাইট নিয়ে PSLV-C-60 রকেট উড়ে যায় মহাকাশের উদ্দেশ্যে। এদিন রাত 10টা নাগাদ উৎক্ষেপণ করা হয় PSLV-C-60 রকেটের। তবে এদিন অভিযানের শুরুতে একটু সমস্যা হয়েছিল। পৃথিবীর উপরে একই কক্ষপথে থাকা অন্যান্য স্যাটেলাইটের সঙ্গে ইসরোর স্যাটেলাইট দুটো সংঘর্ষ এড়াতে উৎক্ষেপণের সময় সামান্য পিছিয়ে দিতে হয়। দেরি হয় মাত্র 2 মিনিট। এ ব্যাপারে ইসরো জানিয়েছে, স্পেডেক্স অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল পৃথিবীর কক্ষপথে দুটো ছোট আকারের মহাকাশযানের একত্রীকরণ, ডকিং এবং আনডক করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তির বিকাশ। দুটি বড় আকারের মহাকাশ ডক করার তুলনায় ছোট আকার এবং অল্প ভরের কারণে ছোট আকারের দুটি মহাকাশের একত্রীকরণ ও ডকিং অনেক বেশি চ্যালেঞ্জিং, কারণ এই ক্ষেত্রে অনেক বেশি সূক্ষ্মতা নির্ভুলতার প্রয়োজন। ইসরো আরও জানিয়েছে, পৃথিবী থেকে গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইটের সমর্থন ছাড়াই ডকিংয়ের পরীক্ষা হবে এই অভিযানে। এই পরীক্ষা চন্দ্রযান 4 বা গগনযান অভিযানের মতো ভারতের আগামী দিনের মহাকাশ অভিযানগুলোর পথ পরিষ্কার করে দেবে বলে আশা প্রকাশ করেন ইসরো প্রধান। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। চলতি বছর অনুষ্ঠিত লোকসভা নির্বাচনে মহিলাদের রাজ চলেছে। লোকসভা নির্বাচনে ভোট পেয়ে সংসদে পৌঁছেছেন সবচেয়ে বেশি সংখ্যক মহিলা। পাশাপাশি এবছর তাদেরকে গণতান্ত্রিক অধিকার প্রয়োগও করেছেন অধিকাংশ মহিলারাই। 2024 লোকসভা নির্বাচন শুরু হয়েছিল চলতি বছরের 19শে এপ্রিল। ভোট গ্রহণ সম্পন্ন হয়েছিল 1 জুন। নির্বাচন কমিশনের দেওয়া পরিসংখ্যান বলছে, এবছর নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল 97 লক্ষ। 2019 সালের চেয়ে যা 7.43% বেশি। আগের লোকসভা নির্বাচনের সময় নথিভুক্ত ভোটারের সংখ্যা ছিল 91 লক্ষ। চলতি বছরের লোকসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন 64 লক্ষ ভোটার। সেখানে 2019 সালে ভোট দিয়েছিলেন 61 লক্ষ ভোটার। 2024 সালে ইভিএমে ভোট দিয়েছিলেন 64 লক্ষ ভোটার। তার মধ্যে পুরুষ ভোটার 32 লক্ষ, মহিলা ভোটার 31 লক্ষ, আর তৃতীয় লিঙ্গের ভোটার ছিল 13,058 জন। 42,81,000 জন ব্যালটে ভোট দেন। 2014 এর লোকসভা নির্বাচনে 12,459 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। মনোনয়ন প্রত্যাহার ও বাতিলের পর সেই সংখ্যা দাঁড়ায় 8,360 জন। 2019 সালে 11,692 জন মনোনয়ন জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহার ও বাতিলের পর সেই সংখ্যা দাঁড়িয়েছিল 8,054 জন। 24শে একটি কেন্দ্রে সবচেয়ে বেশি প্রার্থী মনোনয়ন জমা পড়ে তেলেঙ্গানার মালকাজগিরিতে। এই কেন্দ্রে 114 জন মনোনয়ন জমা দেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদের সংখ্যা 11 জন, শতাংশের হিসেবে যা 38%, যেখানে বিজেপির মহিলা সাংসদের হিসেবে মাত্রই 12%। প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে বরাবরই প্রমীলা প্রার্থীদের সামনের সারিতে আনার জন্য গুরুত্ব দেন দলের নেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন দেখা যায় নির্বাচনের ভোট বাক্সে। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম, নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা বিএসসি নার্সিং, জিএনএম নার্সিং, এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে। রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন।
এছাড়াও ইন ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি, ল্যাবরেটরি, লাইব্রেরি, ইনডোর স্পোর্টস জোন ও ওয়াইফাইয়ের সুবিধা। ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি। তাই নার্সিং পড়তে এখন আর বহির্রাজ্যে নয়, নিজের রাজ্যে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স, আগরতলা, আমতলী বাইপাস। ফোন নম্বর 7085155609, 7005127202, 038123150006, 8257808056 অথবা ভিজিট করুন www.neins.ind.in, a unit of Devlook Hospital. আপনি কি আপনার বাড়ি প্রতিষ্ঠানের বিদ্যুতের লোড সম্পর্কিত বিষয়টি বিদ্যুৎ নিগমকে জানিয়েছেন? বিদ্যুৎ পরিষেবা ও সুরক্ষার স্বার্থে আজই এই বিষয়ে নিগমকে অবগত করুন। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুণ্ণ রাখতে সময়মতো বিদ্যুতের বিল পরিশোধ করুন। বিলিং তারিখ থেকে 5 দিনের মধ্যে বিদ্যুতের বিল নিগমের ক্যাশ কাউন্টারে এসে পরিশোধ করলে 3% ছাড় এবং অনলাইন কিংবা ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করলে 4% ছাড় পাওয়া যায়। বিদ্যুৎ সম্পর্কিত যে কোনো অভিযোগ জানাতে 1912 নম্বরে ডায়াল করুন। এছাড়াও নিগমের হোয়াটসঅ্যাপ নম্বর, টুইটার, IVRS সেল নম্বর, ওয়েব পোর্টাল কিংবা বিপদ বিদ্যুৎ বন্ধু অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারেন। ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এক দেশ এক ভোট ভিত্তিহীন। মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম এর উত্তর জেলার ৪র্থ জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার। এদিন তিনি কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। এক দেশ এক ভোট ভিত্তিহীন বলে জোরালোভাবে আওয়াজ তুললেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম এর উত্তর জেলার ৪র্থ জেলা সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন তিনি। এদিন তিনি শাসক দলের সমালোচনায় মুখর হন এবং বিভিন্ন ইস্যুতে শাসক দল বিজেপির সমালোচনা করেন। এদিন তিনি নাম না করে শাসক দলকে ফ্যাসিস্ট বলে আক্রমণ করে বলেন, তাদের মুখে ভোট কিন্তু ভোটের অধিকার নেই। মুখে গণতন্ত্র, এটা শুধু শাসক দলের জন্য গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফ্যাসিবাদী।
একটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় স্বৈর শাসন ভারতবর্ষের বুকে কায়েম করতে যাচ্ছে। এদিন তিনি গণতন্ত্রের প্রতি দিক নির্দেশনা দিয়ে অভিযোগ করেন, এই দিকটি এক দেশ এক ভোটের নামে যাতে কায়েম করা না যায় সে চেষ্টা হচ্ছে। মুখে ভোট, ভোটের অধিকার নাই। মুখে গণতন্ত্র, এটা শাসক দলের জন্য শুধু গণতন্ত্র, বাকিদের জন্য স্বৈরতন্ত্র। এটার নামই হচ্ছে ফেসিবাদী। এটা নতুন পদ্ধতিতে তারা একদলীয় শাসন ভারতবর্ষের বুকে তারা কায়েম করতে, গণতন্ত্র রক্ষা করতে হবে, সংবিধান রক্ষা করতে হবে। নানা মত, নানা ভাবনা, নানা চিন্তা, নানা দল, নানা ভাষা, নানা বক্তব্য, নানা কর্মসূচি, আমরা আমাদের জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে ঠিক করবো কোন কর্মসূচি গ্রহণ করবো, কোনটা আমরা প্রত্যাখ্যান করবো, কোন দলকে সমর্থন করবো, কাকে ক্ষমতা থেকে হটাবো, কাকে আমরা সরকারে বসাবো, কাকে বসালে আমাদের সমস্যা শোনা হবে, তাদেরকেই আমরা তুলে এনে সরকারে বসাবো। এটাই তো গণতন্ত্র। এই জায়গাটা আঘাত করতে চাইছে একদলীয় স্বৈরশাসন কায়েমের মধ্য দিয়ে। এই লক্ষ্যটা এক দেশ এক ভোটের নামে বাধ্যতা শুনলে মনে হবে খারাপ কি, ভিত্তিহীন। এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দলীয় কর্মীদের ঘুরে দাঁড়ানোর বার্তা দেন। বলেন, ঘরে বসে থাকলে, চুপ করে থাকলে সমাধান হবে না। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাঁচতে হবে, অস্তিত্ব রক্ষা করতে হবে, প্রতিবাদ করতে হবে। এই সমস্যার সমাধান চাই। বামেরাই এর বিকল্প আছে। বাম দলীয় কর্মীরা শুধু ভোট আসলেই হাজির হয় না, সারা বছর তারা জনগণের বিভিন্ন দাবিতে আন্দোলনে থাকেন। তাদের দাবিগুলো তারা কেন্দ্র এবং রাজ্য সরকারের কাছে তুলে ধরেন। শুধু সমস্যাই নয়, এর কারণ এবং কোন পথে সমাধান হবে এ সম্পর্কেও বলেন। বিকল্প কি হতে পারে এ সম্পর্কেও বলেন। এই অনুষ্ঠানে এদিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঘোর দেববর্মা, পবিত্র কর সহ অন্যান্য বাম নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মণিপুরে ফের বড় অভিযান সেনাবাহিনীর। ইম্ফল, পূর্ব ও কাংপো কপি জেলায় অভিযান চালিয়ে উগ্রপন্থীদের 4 বাংকার ধ্বংস করল নিরাপত্তা বাহিনী। পাশাপাশি আরও 3 বাংকারে নিজেদের দখলে নেওয়া হয়েছে। পাশাপাশি চূড়াচাঁদপুর ও তেং নৌপাল জেলায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। জানা গেছে, সেনা পুলিশের এই যৌথ অভিযানে উদ্ধার হওয়া অস্ত্রের তালিকায় রয়েছে একটি লাইট মিশন বন্দুক, 12 রোরের সিঙ্গেল ব্যারেল বন্দুক, 9mm পিস্তল, 2টি টিউব লঞ্চার ও বিপুল পরিমাণ বিস্ফোরক। এছাড়া তেং নৌপাল জেলায় অসম রাইফেল ও মণিপুর পুলিশের যৌথ অভিযানে একটি কারখানা থেকে উদ্ধার হয় 303টি রাইফেল ও বিপুল পরিমাণ আইইডি বিস্ফোরক। বছরের একেবারে শেষ দিন পুরীর জগন্নাথ মন্দিরে উপচে পড়ল ভক্তদের ভিড়। মঙ্গলবার বিগ্রহ দর্শনের জন্য 3 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে বলে অভিযোগ অধিকাংশ পূর্ণার্থীর। নতুন বছরের আগে বিপুল সংখ্যক ভক্ত সমাগমের কথা মাথায় রেখে একাধিক বন্দোবস্ত করেছিল উড়িষ্যা প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষ। তা সত্ত্বেও পুরীতে ভিড় সামাল দিতে নাজেহাল অবস্থা বছরের শেষ দিন। এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেও দর্শনার্থীদের সুবিধার্থে এক গুচ্ছ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও 3 ঘন্টা ধরে মন্দিরের লাইনে দাঁড়িয়ে থাকতে হয়েছে ভক্তদের। তাতে ক্ষোভ উগরে দিয়েছেন দর্শনার্থীরা। পুরীর জগন্নাথ মন্দির চত্বরকে সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। বর্ষ শেষে অপ্রীতিকর ঘটনা এড়াতে সিংহদুয়ার থেকে দর্শনার্থীদের প্রবেশের বন্দোবস্ত করা হয়েছে পুরীর জগন্নাথ মন্দিরে। অবিশ্বাস্যকর হলেও সত্য, এক ভারতীয় নার্সকে মৃত্যুদণ্ড দিলেন ইয়েমেনের রাষ্ট্রপতি আল আলিমি। 2017 সাল থেকে ইয়েমেনের হেফাজতে ছিলেন এই নার্স। এবার তাকেই একটি হত্যাকাণ্ডের ঘটনায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজায় অনুমোদন দেয় সে দেশের রাষ্ট্রপতি। প্রসঙ্গত, 2017 সালে এই ইয়েমেনের বাসিন্দা তালাল আব্দো মেহেদির হত্যাকাণ্ডের ঘটনায় সেই দেশে কর্মরত নিমিষা প্রিয়া নামে কেরলের এক নার্সকে গ্রেপ্তার করা হয়। এক্ষেত্রে 1 বছরই শেষ হয় বিচার প্রক্রিয়া। ট্রায়াল কোর্টে মৃত্যুদণ্ডের সাজা পান অভিযুক্ত। মেয়ের মৃত্যুদণ্ডের কথা কানে আসতেই ভেঙে পড়ে তার পরিবার। বেআইনিভাবে পারমিট দেওয়ার বিরুদ্ধে পরিবহন দপ্তরের থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। পরিবহন দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন পারমিটগুলো বাতিল করা হবে, কারণ নিগম এলাকায় এখন কোনো পারমিট দেওয়া হয় না। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সামনে পরিবহন দপ্তরের এই সিদ্ধান্তের কথা জানালেন পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিকশা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক।
গত 25শে ডিসেম্বর আগরতলা পুর নিগম এলাকায় বেআইনিভাবে পারমিট দেওয়ার অভিযোগে সরব হয়েছিল জিবি বাজারের অটো চালকরা। তাদের অভিযোগ ছিল, বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে জিবি থেকে বণিক্য চৌমুহনী পর্যন্ত পঞ্চায়েত এলাকার অটো চালকরা আগরতলা পুর নিগমে যাত্রী পরিষেবা প্রদান করছে। এ বিষয়ে পরিবহন দপ্তরে যোগাযোগ করা হলে জানা গেছে তাদের আগরতলা পুর নিগম এলাকায় পারমিট প্রদান করা হচ্ছে। এরই প্রতিবাদে একদিনের কর্মবিরতিতে গিয়েছিলেন তারা। এদিকে খবর প্রকাশের জেরে ওই অবৈধ পারমিট পরিবহন দপ্তর থেকে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ বিষয়ে পশ্চিম ত্রিপুরা জেলা অটো রিকশা মজদুর সংঘের সাধারণ সম্পাদক লিটন মোদক জানিয়েছেন, জিবি থেকে বণিক্য চৌমুহনী রোডে পরিবহন দপ্তর থেকে অবৈধভাবে নতুন করে অটো পারমিট দিয়ে দেওয়া হয়েছিল। এরই প্রতিবাদে অটো চালকরা বিক্ষোভে সামিল হয়েছিল। ওই বিক্ষোভে সংবাদ মাধ্যমে প্রচার হবার পর পরিবহন দপ্তরের অটো চালকদের সাথে যোগাযোগ করে এবং সমস্যা সমাধান করে। দপ্তর তাদেরকে জানিয়েছে নতুন করে যে পারমিটগুলো দেওয়া হয়েছে তা পুনরায় বাতিল করা হবে, কারণ আগরতলা পুর নিগম এলাকায় এখন কোনো পারমিট দেওয়া হয় না। এই কড়া পদক্ষেপের জন্য কর্তৃপক্ষদের ধন্যবাদ জানিয়েছেন চালকরা। আমাদের কাছে খবর আসছিল যে আমাদের এই রুটের জিবি বণিক্য রুটের কিছু কিছু গাড়ি অন্য রুট থেকে এসে এই রুটের পারমিট বানিয়ে নিচ্ছে বেকাপথে। তারপরে আমরা গত 25 তারিখে একটা আন্দোলনের রূপরেখা নেই। আন্দোলন বলতে রাস্তা অবরোধ বা বিভিন্ন কিছু নয়, আমরা নিজেরা কর্মবিরতি রেখেছিলাম এবং আমরা মিডিয়ার মাধ্যমে সেই খবরগুলি ছড়িয়ে দিয়েছিলাম। মিডিয়ার মাধ্যমে পরিবহন দপ্তর জানতে পেরে এবং ট্রান্সপোর্ট পরিবহন দপ্তরের মাননীয় মিনিস্টারও জানতে পেরে পরিবহন দপ্তরকে বলেন যে এটা দেখার জন্য। এখন পরিবহন দপ্তর আমাদেরকে ডেকেছেন, ডেকে আমাদের কথাটা শুনেছেন। তাই আমরা অতি আনন্দিত এবং আমরা অতি ধন্যবাদ জানাই রাজ্যের পরিবহন দপ্তর এবং পরিবহন মিনিস্টারকে যে আমাদের এই কথাগুলি শুনে ওনারা সঙ্গে সঙ্গেই পারমিট কতদিনে হয়েছে সেই সবগুলি পারমিট ক্যান্সেল করবেন এবং সেটা ভুল পথে হয়েছে এবং কে বা কারা করেছেন তাদের বিরুদ্ধে সম্পূর্ণ অ্যাকশন নেবেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। মঙ্গলবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 45তম বার্ষিক সাধারণ সভা আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে অনুষ্ঠিত হয়। এই বার্ষিক সাধারণ সভা থেকে এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে সংগঠনের তরফে 22 দফা দাবি জানানো হয়। অর্থনৈতিক ও অধিকারগত দাবি সহ মোট 22 দফা দাবিতে আগরতলা স্টুডেন্ট হেলথ হোমে মঙ্গলবার গভর্নমেন্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের 45তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সাধারণ সভা থেকে অ্যাসোসিয়েশনের জনৈক সদস্য তাদের দাবিগুলো সম্পর্কে এদিন সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন। তাদের দাবিগুলো হল, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 2016 সালের পর থেকে ত্রিপুরা সরকারের সমস্ত পেনশনভোগীদের কেন্দ্রীয় সরকারের ন্যায় সংশোধিত হারে বকেয়া সহ পেনশন ও গ্র্যাচুইটি দেওয়া, কেন্দ্রীয় সরকারের ন্যায় ন্যূনতম পেনশন মাসিক 9,000 টাকা ও কমিউটেশনের অর্থ পরিশোধের সময় 15 বছরের পরিবর্তে 12 বছর করা হোক। নয়া পেনশন প্রকল্পগুলো বাতিল করে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্রকল্প চালু করা হোক। তাছাড়া বকেয়া মহার্ঘ রিলিফ মঞ্জুর করতে হবে ও পূর্বের ন্যায় বছরে 2 কিস্তি মহার্ঘ রিলিফ দেওয়া। 2006 থেকে 2008 সালের মধ্যে 25 বছর চাকুরি করার পর অবসর গ্রহণকারীদের হাইকোর্টের রায় অনুযায়ী পুরো পেনশন দেওয়া, গ্রামীণ ব্যাংকের মাধ্যমেও পেনশন দেওয়ার ব্যবস্থা করা, টিটিএএডিসির কর্মচারীদের পেনশন প্রক্রিয়া সরলীকরণ করতে হবে সহ অন্যান্য। এমনটাও জানানো হয় যে অ্যাসোসিয়েশনের তরফ থেকে পেনশনারদের দীর্ঘদিনের দাবি মেনে রাজ্য সরকার জিবি হাসপাতালে চালু করেছিল জেরিয়াট্রিক সেন্টার, যেখানে শুধুমাত্র বৃদ্ধ ব্যক্তিদেরই চিকিৎসার ব্যবস্থা হয়ে থাকে, কিন্তু কিছুদিন পূর্বে তা রাজ্য সরকার বন্ধ করে দেয়। অবিলম্বে সেটি পুনরায় চালু সহ আইজিএম হাসপাতালেও শুধুমাত্র বৃদ্ধদের চিকিৎসা পরিষেবার জন্য বিভাগ চালু করার দাবিও জানান তারা। যেটা আছে সেটা হচ্ছে বকেয়া ডিএটা আমরা ইমিডিয়েট চাই। চিকিৎসা ভাতাটা 500 টাকা দাঁড়িয়ে আছে আজকে 8 বছর প্রায়। 500 টাকা এখন কিছুই হয় না, চিকিৎসা ভাতা এটা বাড়াতেই হবে। ন্যূনতম পেনশন যেটা অনেকেই পান না সেটা যাতে পান, মানে পে কমিশনে, অষ্টম পে কমিশনে যে সুযোগ সুবিধাগুলো সেসব যাতে রাজ্যে বহু কার্যকরী হয় সেটা আমাদের দরকার। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আসন্ন পৌষ সংক্রান্তি, বাঙালির পিঠে পুলির উৎসব তথা পৌষ সংক্রান্তিকে সামনে রেখে পুনরায় সেজে উঠছে
আগরতলার অদূরে লঙ্কামুড়ার আলপনা গ্রাম। সংস্কার ভারতের উদ্যোগে আলপনা গ্রামকে পুনরায় সাজিয়ে তোলা হচ্ছে বলে জানা গেছে। পৌষ সংক্রান্তি উৎসব উপলক্ষে বসবে দুদিনের মেলাও। এখন চলছে জোর কদমে প্রস্তুতি। মঙ্গলবার আলপনা গ্রামে গিয়ে ক্যামেরায় ধরা পড়ল সেই ব্যস্ততার চিত্র। মাটির ঘরের দেয়ালে সুন্দর করে ছবি আঁকার কারণে লঙ্কামুড়া গ্রামের নাম হয়েছে আলপনা গ্রাম। প্রতি বছর পৌষ সংক্রান্তিতে এখানে মেলা বসে। এ সময় ঘরে ঘরে ওয়ালে বিভিন্ন কাহিনী চিত্র আঁকা হয়। আঁকার ধরনে অকেটা মুঘল রীতি লক্ষণীয়, আবার মুর্শিদাবাদ শৈলীর প্রভাব দেখা যায়। কখনো বা কালীঘাটের পটচিত্রের স্টাইল ফুটে উঠেছে কোনো ছবিতে। তবে সব ছবি বাঙালি ঘরানায় ঐতিহ্য বহন করে। আমরা আলপনা গ্রাম তো আগে আজকে 15 বছর আগে থেকে আলপনা গ্রাম শুরু হয়েছিল সংস্কার ভারতীর তরফ থেকে। তো এটা এখন মানে 5 বছর আগে যা করা হয়েছিল এটা নষ্ট হয়ে গেছে, তখন আবার নতুন করে সব আবার করা হইতেছে। এটা তো লঙ্কামুড়া আলপনা গ্রাম তো সবাই যা চিনে, মোটামুটি সবাই জানে। উঠানে উঠানে আলপনা করতাম, তারপরে তারা সাংবাদিক দেখে বললো যে আমরা সংস্কার ভারতীর 5 বছর আগে, গত 5 বছর আগে ওই আলপনা করেছি, প্রোগ্রাম হয়েছে। তো এখন এগুলো নষ্ট হয়ে গেছে, তো এখন আবার নতুন করে শুরু করা হয়েছে। এই নতুন করে দেওয়া হচ্ছে, তারাও আসলো, আমাদেরকে বললো, দেখিয়ে দিল, তা আমরা সবাই মিলে একসঙ্গে এগুলি করলাম। ধর্মনগরে সিপিআইএম এর 4র্থ জেলা সম্মেলনে গিয়ে মঙ্গলবার জনরোষের মুখে পড়লেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মানিক সরকার। এদিন মানিক সরকারকে দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জনতারা। তাদের দাবি অতি সত্বর রোজভ্যালির টাকা ফেরত দিতে হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী মঙ্গলবার ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সিপিআইএম এর উত্তর জেলার 4র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পলিট ব্যুরো সদস্য মানিক সরকার, সদস্য অঘোর দেববর্মা, পবিত্র কর সহ অন্যান্যরা। এই কর্মসূচি যখন একদিকে চলছে, এই সময় ধর্মনগর শহরে মহিলারা এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। এটি ধর্মনগর শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে এসে জড়ো হয়। এদিন আমরা গরিব, রোজভ্যালির টাকা ফেরত চাই, এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভে সামিল হন তারা। এই ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার এসেছেন শুনে সকল মহিলারা বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনের সামনে বিক্ষোভ দেখান। যদিও মূল ফটকে পুলিশের ব্যারিকেড থাকায় তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, তবে তাদের দাবি রোজভ্যালির সমস্ত টাকা ফেরত চাই। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। আবারও সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন। বলবেন আপনারা, শুনবো এবং শোনাবো আমরা। চোখ রাখুন একেবি টিভির পর্দায়। বিরতির পর স্বাগত সংবাদে।
স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক, এর মধ্যে আবার একজন চিকিৎসককে বদলি করা হয়েছে। ঘটনা ওমপি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে। এরই প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। ওমপি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক, এরই মধ্যে একজন চিকিৎসক অন্যত্র বদলি করা হয়েছে। এরই প্রতিবাদে মঙ্গলবার পথ অবরোধে সামিল হয়েছেন এলাকাবাসী। অবরোধের জেরে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে, তাতে যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ, ওমপি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা পরিষেবার বেহাল দশা। এই স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসক রয়েছে, তাকেও অন্যত্র স্বাস্থ্য কেন্দ্রে ডেপুটেশনে পাঠানো হয়েছে। এর ফলে এলাকাবাসীরা স্বাস্থ্য পরিষেবা পাচ্ছে না। স্থানীয়দের দাবি, স্বাস্থ্য কেন্দ্রটি এমনিতেই বিভিন্ন সমস্যায় জর্জরিত, তার মধ্যে স্বাস্থ্য কেন্দ্রে একজন চিকিৎসককে বদলি করে দেওয়া হচ্ছে অন্যত্র। এর ফলে গ্রামের মানুষ বিপাকে পড়বেন বলে জানিয়েছেন তারা। গ্রামের যে কোনো বাসিন্দা অসুস্থ হলে এই স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় প্রাথমিক চিকিৎসার জন্য। এখানে যদি ডাক্তার না থাকে তাহলে চরম অসুবিধায় পড়তে হয় প্রত্যেককেই। তাই কোনোভাবেই ওই চিকিৎসককে বদলি করা যাবে না বলে এদিন বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসীরা। আমরা ওমপি সিএইচসিতে এখন অব্দি কোনো ডাক্তার নাই। একজন ডাক্তার আছে, তাই নিয়ে কি এখানে পেশেন্ট দেবো না একটা মিটিং এ যাবো না একটা ইয়েতে যাবো, যাওয়ার পরে এখানে পেশেন্ট গেলেই ডাক্তার নাই, সব ঘুরিয়ে পড়তেছে, জিবিবিএম যাইতে লাগতেছে। সবার কাছে তো জিবিবিএম যাওয়া সম্ভব না। তো এখন যে ডাক্তার আসতে গেল সত্যজিৎ পাল স্যার, তো তাইনেও আজকে ট্রান্সফার হয়েছে। তো আমরা সবাই এখানে বসি মূলত তাইনে এখানে থাকার লেগে, তাইনে যাতে এখানে আজকের মধ্যেই জয়েন করে আবার। পুলিশ অবরোধকারীদের সাথে কথা বলেন এবং আশ্বাস দিয়েছেন এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন তারা। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। সার্ভারের সমস্যার কারণে কচ্ছপ গতিতে চলছে সোনামুড়া মহকুমা শাসক অফিসের কাজকর্ম। এই সমস্যার কারণে আটকে আছে প্রায় 10,000 পিআরটিসি সার্টিফিকেট। তাতে ক্ষুব্ধ পরিষেবা নিতে আসা আমজনতা। দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল সোনামুড়া মহকুমা শাসকের অফিসে বিভিন্ন নথিপত্র করতে আসলে হয়রানির শিকার হতে হয় সাধারণ নাগরিকদের। সেই অভিযোগের ভিত্তিতে অতি সম্প্রতি সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা সোনামুড়া মহকুমা শাসক এম.কে. চাকমার সঙ্গে গিয়ে সাক্ষাৎ করে অভিযোগের সত্যতা জানতে চেয়েছেন। তিনি জানান, সার্ভার সমস্যা থাকায় পিআরটিসি, এসটি, এসসি সার্টিফিকেট করতে পারছেন না, তবে জরুরিকালীন অতি দ্রুত করে দেওয়ার চেষ্টা করেন। তবে পিআরটিসি যেহেতু গুরুত্বপূর্ণ একটি নথিপত্র, তাই সঠিকভাবে না দেখে দেওয়া যায় না বলে মহকুমা শাসক জানান। পাশাপাশি সার্ভারের সমস্যা রয়েছে বলে তিনি অকপটে স্বীকার করেন। পিআরটিসি বেলায় শুধু পিআরটিসি না, আমাদের যে সার্ভিস বিভিন্ন এসসি সার্টিফিকেট, এসটি সার্টিফিকেট রয়েছে, সব সার্টিফিকেটের ক্ষেত্রেই আমাদের এখানে অনলাইন যে নেট আছে বা সার্ভার আছে, সার্ভার কিছুদিন ধরে একটু ডিস্টার্ব করছে। আর আমরা তরফ থেকে যথারীতি আমরা চেষ্টা করছি যাতে আমরা টাইমলি দিতে পারি। কিন্তু আমাদের এখানে পিআরটিসি, স্পেশালি পিআরটিসির ক্ষেত্রে আমাদের এখানে একটু প্রেশারটা বেশি, প্রচুর অ্যাপ্লিকেশন রয়েছে, তো সেগুলো ডিসপোজ করতে আমাদের একটু সময় লাগছে। এটা ঠিক আমরা মেনে নিচ্ছি, কিন্তু আমাদের সার্ভারের একটু সমস্যা রয়েছে। বাকি যে সার্টিফিকেটগুলো আছে যেমন এসসি, এসটি, সেগুলোর তুলনামূলক আমরা একদম কুইক। সার্ভার সমস্যার পাশাপাশি 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 10,000 পিআরটিসি আবেদনকারীর পিআরটিসি আটকে রয়েছে বলে এক সূত্রে খবর রয়েছে। অভিযোগ, স্থায়ী নাগরিকরা তাদের নথিপত্র পেতে দেরি হলেও অবৈধ নাগরিকরা নথিপত্র ঠিক সময়ে পেয়ে যাচ্ছেন। ব্যুরো রিপোর্ট, একেবি টিভি। রাজ্যে যখন দিনের পর দিন রেলে করে কিংবা রেলের সুযোগ গ্রহণ করে বিভিন্ন অসামাজিক কাজের খবরও সামনে আসছে, এই পরিস্থিতিতে তীব্র কর্মী সংকটে ধুঁকছে বিশালগড় জিআরপি থানা। মোট 4 জন পুলিশ কর্মী দিয়ে চলছে থানা। তীব্র কর্মী সংকটে ধুঁকছে বিশালগড় জিআরপি থানা। মোট 4 জন পুলিশ কর্মী দিয়ে চলছে থানা। এ বিষয়ে জিআরপি থানার ওসি সুবোধ দেববর্মা মঙ্গলবার জানান, বিশালগড় রেল স্টেশনে জিআরপি থানায় ওসি সহ মোট 4 জন পুলিশ কর্মী দায়িত্বে রয়েছেন। তার মধ্যে 2 জন পুলিশ কর্মী রয়েছেন। কর্মী স্বল্পতার কারণে থানা চলছে না। তিনি আরও বলেন, তিনি নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। জিআরপি থানা যখন শুরু হয়েছিল তখন মোট 13 জন পুলিশ কর্মী ছিলেন, এখন মাত্র 4 জন। এমনকি পুলিশ কর্মীর স্বল্পতার কারণে মঙ্গলবার সকালে রেল আসলেও তেমনভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। তার কথায়,
এ বিষয়ে একাধিক দপ্তরকে জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সমস্যার সমাধান হয়নি। সহ মাত্র 4 জন, ওমেন 2 জন আছে আর মেন 2 জন আছে, এদের মধ্যেও ছুটি গেছে। এর মধ্যে বাড়িঘরও যে স্টাফ চালাতেও বেজাল, আর এখানে তো অনেক মিডিয়া টিডে আয়ে লোক ঝামেলা পড়ে, তো এই লাগে একটু স্টাফটা বাড়াই দিলে ভালো আর কি। কোন জিআরপি থানা এটা? এটা এলো বিশালগড় জিআরপি থানা। আজকে দেখলাম যখন রেল মানে সাবরুমগামী রেলটা আগরতলা যেতেছে, আপনাদের কোনো পুলিশ কর্মী, জিআরপি কোনো পুলিশ কর্মী নিরাপত্তা দিতে পারতেছে না। এটার কারণ কি? এটা স্টাফ কম। সংশ্লিষ্ট মহলের ধারণা, এর সুযোগ নিচ্ছে অসামাজিক কাজের সাথে যুক্তরা, বিশেষ করে সুযোগ নিচ্ছে নেশা কারবারিরা। সেদিক থেকে নজর রেখে এই সমস্যা অবিলম্বে সমাধান করতে হবে বলে দাবি উঠছে বিভিন্ন মহলে। সুতরাং এদিকটি সামনের দিন কিভাবে সমাধান করা হয় সেদিকেই নজর বিভিন্ন মহলের। ব্যুরো রিপোর্ট, একেভি টিভি। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন একেভি টিভির পর্দায়। নমস্কার।